বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। দিনের পর দিন যে মানুষটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও একেবারে নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে খোদ সাধারণ জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, সেই তিনি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন। বিএনপির মতো একটি বিশাল দল, যারা কিনা ক্ষমতার মসনদে বসার 1.5 মাস পার করেছে, তারা কিভাবে জামায়াতের এই সুকৌশলী রাজনৈতিক চালের কাছে হার মানল, আর কেনই বা তারেক রহমান হঠাৎ করে সুর পাল্টালেন? আজ আমরা সেই পেছনের গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এমনকি এই বিষয়ে জাতীয় সংসদেও অন্য সব কার্যক্রম মুলতুবি করে রীতিমতো 2 দফা আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে এবং আরেকবার খোদ বিরোধী দলের প্রস্তাবে। তারিখগুলো ছিল 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই 2 দিনের একদিনেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তথাকথিত প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান টু শব্দটিও করেননি। তিনি ছিলেন একদম চুপচাপ। তার এই রহস্যময় নীরবতা জনগণের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার রীতিমতো তুলোধনা করতে শুরু করে তাকে। কেউ কেউ ব্যঙ্গ করে বলতে শুরু করে বোবা প্রধানমন্ত্রী, কেউ আখ্যা দেয় বোবা তারেক বলে। আবার অনেকেই তো সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইন্টার পাস একজন মানুষ, তার কি আর জুলাই সনদ বা সংবিধানের মতো জটিল বিষয়গুলো ব্যাখ্যা করার যোগ্যতা আছে? কেউ কেউ এমনও বলেছেন যে মুখস্থ স্ক্রিপ্টের বাইরে তিনি নিজের থেকে কিছুই বলতে পারেন না। এই ধরনের কড়া এবং অপমানজনক সমালোচনা তারেক রহমানকে হজম করতে হয়েছে দিনের পর দিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিরোধী দলের এমপিরাও বারবার প্রধানমন্ত্রীকে এই বলে ঘোচা দিচ্ছিলেন যে সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কেন এই জুলাই সনদের ব্যাপারে কোনো কথা বলছেন না। খোদ সালাউদ্দিন আহমেদ কেন কথা বলছেন? সংসদেও এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও তারেক রহমানের টনক নড়েনি। তিনি তার নীরবতার ব্রত পালন করেই যাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন জামায়াত ইসলামী মাঠে নামে। জামায়াত জোট যখন বুঝতে পারল যে বিএনপি এই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, তখন তারা সরাসরি রাজপথে নেমে আসার সিদ্ধান্ত নেয়। তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল শুরু করে, কিন্তু এটি কোনো সাধারণ ভাঙচুর বা জ্বালাও পোড়াও আন্দোলন ছিল না। তারা গণসংযোগ শুরু করে, লিফলেট বিতরণ করে, সেমিনার করে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জনমত তৈরি করতে শুরু করে। দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা রাজনীতির এই ভেতরের খবর এবং সহজ সরল বিশ্লেষণগুলো নিয়মিত দেখতে ও শুনতে ভালোবাসেন, তারা এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও সত্য ও নির্ভুল তথ্য তুলে আনতে উৎসাহ যোগায়। তো চলুন আবার মূল আলোচনায় ফিরে যাই। জামায়াত ইসলামী তাদের এই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এমন একটি কাজ করে বসে যা বিএনপির ভিত্তিমূল কাঁপন ধরিয়ে দেয়। জামায়াত সারা দেশের মানুষের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতারক, বিএনপি মুনাফেক এবং তারেক রহমান একজন ধান্দাবাজ। এই কথাটি তারা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়। এই পরিস্থিতি দেখে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা রীতিমতো ভয় পেয়ে যান। তারা ক্ষমতায় এসেছেন মাত্র 1.5 মাস বা তার সামান্য কিছু বেশি সময় হলো, আর এর মধ্যেই পুরো জাতি তাদেরকে মুনাফেক এবং প্রতারক হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে। 1.5 মাসের মাথায় বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনগণ যদি ক্ষমতাসীন দলকে মুনাফেক বলে গালি দেয়, তবে সেই সরকারের টিকে থাকা যে কতটা কঠিন সেটা তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। অবশেষে নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তাকে মুখ খুলতেই হলো। আর যখন তিনি মুখ খুললেন, তখন তার সুর সম্পূর্ণ ভিন্ন। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান ঘোষণা দিলেন, জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তার মানে হলো, মাননীয় প্রধানমন্ত্রী এখন পরিষ্কার ভাষায় বলছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কোনো আংশিক বাস্তবায়ন নয়, ঠিক যেভাবে সই করা হয়েছে ঠিক সেভাবেই এটি কার্যকর করা হবে। তার এই বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল বিজয়। বিশেষ করে গণভোটের আলোকে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। কারণ যে চুক্তির উপর ভিত্তি করে গণভোট হয়েছে সেটি বাস্তবায়ন করাটাই তো গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, মাত্র কয়েকদিন আগেও বিএনপির নেতারা এই জুলাই সনদ নিয়ে চরম তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন। স্বয়ং আইনমন্ত্রী অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, জুলাই সনদ আবার কি, এটা কিছুই না, এটা সর্বোচ্চ 91 সালের সেই 3 দলীয় জোটের রূপরেখার মতো একটা কিছু হতে পারে।
শুধু আইনমন্ত্রী নন, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহভাজন আচরণ করেছিলেন। কিন্তু জামায়াতের সেই মুনাফেক ট্যাগিং এর ভয়ে আজ তারা সবাই বলতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ আন্দোলন তারেক রহমান এত ভয় পেলেন কেন? এতে কি বিএনপি সরকারের দেশ চালাতে কোনো অসুবিধা হচ্ছিল, যানজট হচ্ছিল? না, এর কিছুই হয়নি। কারণ জামায়াতের লোকজন খুবই সুশৃঙ্খল। তারা সাধারণ মানুষের কয়েক মিনিটের জন্য রাস্তা বন্ধ করে কোনো বিশৃঙ্খলাও তৈরি করেনি। একদম শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তারেক রহমানের ভয়ের আসল কারণ ছিল বিশ্বাসযোগ্যতা। জামায়াতের প্রচারণার ফলে বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে বিএনপি সত্যি প্রতারক এবং মুনাফেক। তারা কথা দিয়ে কথা রাখে না। মানুষ ভাবছিল তারেক রহমান গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিলেও এখন তিনি গণভোট বাতিল করার ষড়যন্ত্র করছেন। তারা জুলাই সনদকে অস্বীকার করছেন। জনগণের মনে এই যে অবিশ্বাসের বীজ বোনা হয়ে যাচ্ছিল, সেটাই ছিল তারেক রহমানের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। তবে তারেক রহমান এখন ঘোষণা দিলেও প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যি এটি বাস্তবায়ন করবে? কারণ অতীতে বিএনপি বা তাদের শীর্ষ নেতাদের কথা দিয়ে কথা না রাখার অনেক নজির আছে। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে খালেদা জিয়াও শুরুতে কেমন আচরণ করেছিলেন। 90 বা 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে যখন ঐক্যমত্য হয়েছিল, তখন সেই সরকার বাতিল করে দিতে চেয়েছিলেন খালেদা জিয়া। তিনি সেটা অস্বীকার করে দলীয় সরকারের অধীনে 96 সালে নির্বাচন দিয়েছিলেন। তাই খালেদা জিয়ার ইতিহাস যেখানে কথা না রাখার, সেখানে তারেক রহমানের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কারণ নেই। তারেক রহমানকে এজন্য ধন্যবাদ যে তিনি শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের কথা মুখে অন্তত বলেছেন। কিন্তু তিনি এটি কবে বাস্তবায়ন করবেন? এখন মনে রাখা জরুরি যে পুরো জুলাই সনদ বাস্তবায়নের জন্য 180 দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে। 180 দিন পার হয়ে যাওয়ার পর একদিনও অতিরিক্ত সময় নেওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যেই তাদের এটি বাস্তবায়ন করতে হবে। ইউনূস সরকারের আমলে অনেক সংস্কারমূলক অধ্যাদেশ 30 দিনের মধ্যে বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল। তার মধ্যে অনেকগুলো হয়েছে, আবার অনেকগুলো হয়নি। যেগুলো হয়নি সেগুলো হয়তো নতুন করে সংশোধিত আকারে আবার উত্থাপন করা হবে। কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে টাইম লাইনটা হলো 6 মাস বা 180 দিন। আমরা আপাতত বিশ্বাস করতে চাই যে এই 6 মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতির আলোকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা তিনি বলেছেন, সেটি বাস্তবায়ন হবে। তবে আমরা এটাও জানি যে কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না। আসাদুজ্জামান বা সালাউদ্দিনরা যখন উল্টাপাল্টা কথা বলছিলেন, তখন তারেক রহমান হয়তো তাদের ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। কিন্তু জামায়াতের অব্যাহত চাপের মুখে তিনি বাধ্য হয়ে আসল রাস্তায় ফিরে এসেছেন। তাই জামায়াতে ইসলামীকে তাদের এই চাপ প্রয়োগের রাজনীতি অব্যাহত রাখতে হবে। কারণ জামায়াত যদি এখন আন্দোলন বা চাপ শিথিল করে দেয়, তবে বিএনপি আবারও উল্টো পথে হাঁটা শুরু করবে। আবারও তারা প্রতারণার আশ্রয় নেবে। তাই জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের এই সুকৌশলী চাপ ধরে রাখাটা অত্যন্ত জরুরি। দর্শক, বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণ এবং পর্দার আড়ালের এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো? তারেক রহমান কি সত্যি 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, নাকি আবারও কোনো নতুন রাজনৈতিক চাল চালবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রাজনীতির এমন আরও নিখুঁত, সত্য ও সহজ সরল বিশ্লেষণ পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, রাজনৈতিকভাবে সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।